দর্শক, বিস্তারিত আলোচনা করব এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এ.কে.এম মতিনুর রহমান এবং ডিক্যাপের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে একটু আসতে চাই আরিফুজ্জামান মামুন আপনার কাছে, সেটি হচ্ছে মালয়েশিয়া এবং চীন সফরে আমরা জানি প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং সরকার গঠন করার পরে এইটি আসলে বলা যায় আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর সফর আমরা বলতেই পারি। সেই হিসাব করে সফরটি নিয়ে বাংলাদেশের প্রত্যাশার জায়গাটি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং ৭১ টিভি যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করছি এবং আমি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর কভার করার জন্য এসেছি। তো আপনি দেখেন, প্রায় ক্ষমতা দায়িত্ব নেওয়ার ৪ মাসের মাথায় উনি তার প্রথম বিদেশ সফর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াকে পছন্দ করেছেন এবং মালয়েশিয়া থেকে তিনি চায়নাতে যাবেন। এই দুটি সম্পর্ক একটা ২০২৪-এর ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে আমরা নতুন একটা বাংলাদেশে দেখছি, সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে এবং সেই নতুন বাংলাদেশে এই সফর দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কূটনীতির দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকেও গুরুত্বপূর্ণ। দেখেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোথায় হবে এটা নিয়ে কিন্তু এক ধরনের চলছিল, নানা জনে নানা আলোচনা চলছিল। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন সপরিবারে ভারত সফর আমন্ত্রণ করার জন্য। সিনিয়র প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়ে তাকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন। তো সাধারণত আমরা দেখে এসেছি এই গত ১৭-১৮ বছরে যে আমাদের রাষ্ট্রপ্রধানের প্রধান সফর সাধারণত আমাদের নিকটবর্তী কোনো দেশগুলোতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি মালয়েশিয়াকে প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়েছেন। এটা বাংলাদেশ একটি ভারসাম্যের কূটনীতিক পরিচয় দিয়েছে বলে আমি মনে করি, অন্তত এই সফর মালয়েশিয়াতে প্রথম বিদেশ সফর হওয়ার কারণে মাধ্যমে। এবং আপনি দেখেন যে এই মালয়েশিয়া কিন্তু আমাদের একটা ভ্রাতৃপ্রতিম দেশ এবং আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক। এবং বিএনপি যখন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তখনও কিন্তু মালয়েশিয়ার সাথে আমাদের একটা চরম সুসম্পর্ক ছিল। এবং মালয়েশিয়া কিন্তু আমাদের যে শ্রমিক, এই শ্রমের একটা বড় বাজার এই মালয়েশিয়ায়। এবং এই মালয়েশিয়া সফরে আমি যতদূর আপনারা জানেন বা আমি জানতে পেরেছি, এই যে তারেক রহমানের এই সফরটা একটা গুডউইল সফর হলেও এই সফরে কিন্তু বেশ কিছু অগ্রগতি হতে পারে। যেমন আমাদের শ্রমবাজারের যে সমস্যা আছে এবং আমাদের এখানে যারা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা অবৈধ হয়ে পড়েছেন তাদের বিষয়ে একটা আলোচনা হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আগামী সোমবারে। উনি এটা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকও করবেন। সেই বৈঠকে কিন্তু এই শ্রম ইস্যুটা আসবে। আপনি জানেন, এটা একটা অনেক দিনের, যখন মালয়েশিয়ার নাম আসে তখন কিন্তু এই শ্রম ইস্যুটা সামনে আসে এবং সেটা বিষয়ে উনি আলোচনা করবেন এবং আশা করা হচ্ছে এ বিষয়ে একটা ভালো কোনো অগ্রগতি বা ইতিবাচক কোনো ফলাফল আসতে পারে। এছাড়া আরো বেশ কিছু বিষয় কিন্তু মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আছে। এবং আপনি জানেন যে মুক্ত বাণিজ্য চুক্তি, এটাও কিন্তু এফটিএ, এটাও কিন্তু আলোচনায় অগ্রাধিকার পাবে। এছাড়া মালয়েশিয়া সফরে আরো যে বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে, হালাল শিল্প। জানেন যে বিশাল একটা বাজার মালয়েশিয়ার বাজার, যে হালাল শিল্প, সে হালাল মানে খাদ্য শিল্প, সেটাতেও বাংলাদেশ কিভাবে আরো বেশি করতে পারে সেই বিষয়গুলো আসবে। এছাড়া সন্ত্রাস দমনে দুই দেশ কিভাবে কাজ করতে পারে সে বিষয়েও কিন্তু আলোচনা হবে এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত একটা সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আমরা জানি। এছাড়া আরো কয়েকটা বিষয়ে মালয়েশিয়ার সাথে কিন্তু আমাদের সম্পর্কের মানে আলোচনা হবে এবং বেশ কিছু বিষয়ে মানে অগ্রগতি হবে এই সফরের মাধ্যমে। আপনার দৃষ্টিতে যেহেতু মালয়েশিয়ার সাথে আমাদের বিশেষ করে হচ্ছে, যেহেতু আমাদের অনেক শ্রমিকরা সেখানে থাকে
রাখেন এবং বরাবরের মতো আমরাও আমাদের শ্রমিক সেখানে পাঠাতে আগ্রহী, বিশেষ করে দক্ষ শ্রমিক। এবং আপনিও বলছিলেন যে সেখানে প্রথমত মুসলিম দেশের হওয়ার কারণে এক ধরনের কাজের এবং সেখানে থাকা খাওয়ার যে ব্যবস্থাটি সেটি অনেকটা সহজ আমাদের দেশের মানুষের জন্য, কিন্তু নানা কারণেই আসলে সেখানে এই সুবিধাটা আমরা পাই না। আমরা ফিরবো আপনার কাছে, কারণ শুধু মালয়েশিয়া নয়, যেহেতু চীনেও যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেই বিষয়টি নিয়ে আমাদের আরেকজন অতিথি যুক্ত আছেন, আমরা তার কাছে একটু যেতে চাই। একেএম মতিনুর রহমান, আপনার কাছে যে আজকে আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই দুই দেশ বাদে 4 দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজকে হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে তারা দেখা করেছেন, আমরা যতটুকু গণমাধ্যমগুলোতে দেখেছি। আপনার কাছে কি মনে হয়? কারণ একটা মালয়েশিয়া, আরেকটি হচ্ছে চীন। চীনের সাথে যেহেতু প্রধানমন্ত্রীর সফরও রয়েছে, এই বিষয়টি মাথায় রেখেই কি, কারণ অন্য দেশগুলো খুব একটা কিন্তু এসে জানাতে চায়নি যে তারা কি নিয়ে আলোচনা করতে এসছে আজকে বাংলাদেশের সাথে তাদের রাষ্ট্রদূতরা, আপনার কাছে কি মনে হয় যেহেতু চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই বিষয়টি কি তাদের আলোচনায় কিছুটা গুরুত্ব পেয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ 71 টিভির সম্মানিত দর্শক শ্রোতা এবং যারা কলকুশলী আছেন সবাইকে। দেখুন, বিষয় আসলে দুইটা জিনিস এখানে আমি মনে করি। নাম্বার 1 হচ্ছে মালয়েশিয়া এবং চায়নার সাথে বাংলাদেশের কিন্তু ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে। সব দেশের সাথে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, বাট বিশেষ করে আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এরকম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, আপনারা লক্ষ্য করবেন যে মালয়েশিয়ার যে ওই সময়ের যে প্রধানমন্ত্রী এবং চায়নার যে প্রধানমন্ত্রী, তাদের সাথে প্রথম যাত্রাটা শুরু হয় কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরপরই। চায়নার সাথে আমাদের রিলেশনশিপটা কিন্তু ওই থেকে যাত্রা শুরু হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি চায়না যেহেতু বর্তমান বিশ্বে একটি হেজেমনিক স্টেট, মানে সেকেন্ড হেজেমনিক স্টেট বলা যায়, এবং চায়না তো তার যে বিশ্বব্যাপী এই বিস্তার লাভ করতে চাইবে, সঙ্গত কারণে বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক সরকার এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতার রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আপনার মালয়েশিয়ার সফরের পরবর্তী স্টেপ উনি চায়নাতে যাচ্ছেন, সুতরাং এখানে আমি মনে করি যে বাংলাদেশের যে অর্থ বাণিজ্য এবং অন্যান্য যে বার্ষিক চুক্তি, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে। কি কারণে? কারণ আমরা দেখেছি বিগত দিনে আসলে বাংলাদেশের অর্থনৈতিক যে ভঙ্গুরতা এবং বর্তমান যে ভঙ্গুর অবস্থার মধ্যে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, সুতরাং সেটি অনেকগুলো ইস্যু এখানে সঙ্গত কারণে থাকবে। আর পাশাপাশি অন্যান্য দেশ রাষ্ট্রদূতরা যারা আজকে সাক্ষাৎ করেছেন বা ইন্টারেস্ট শো করেছেন, এটি আমি মনে করি যে বিশ্ব বলয়ে যে গ্লোবাল পলিটিক্সের যে হেজেমনিক একটি আধিপত্য, সেটি কিন্তু সঙ্গত কারণেই তারা চাইবে বাংলাদেশের সাথে তাদের একটি সুসম্পর্ক অব্যাহত রাখতে, যেহেতু বর্তমান সরকার একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি সেটি হচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের যে রিলেশন, এই রিলেশনটা কিন্তু বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি প্রত্যেকটি রাষ্ট্রের সাথে কিন্তু একটা সুসম্পর্ক রক্ষা করে বাংলাদেশের যে অর্থনীতি, আপনার সাংস্কৃতিক এবং অন্যান্য যে শিক্ষা প্রযুক্তির যে বিষয়গুলো আছে, সেটি অবশ্যই একটা রাষ্ট্রের সরকার প্রধানের এটি দায়িত্বের মধ্যে পড়ে। সেই দৃষ্টিকোণ থেকে এখন আমি এখানে উল্লেখ করতে চাই, আপনারা মনে থাকবে, সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন কিন্তু একটি বিবিসি বাংলা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে বাংলাদেশের সাথে যদি তার দল নির্বাচিত হয়, রাষ্ট্র ক্ষমতায় যায়, তখন কি রিলেশন হবে অন্যান্য দেশের সাথে, সেটি কিন্তু উনি স্পষ্ট করেছেন ওই সময়টি। এবং সেখানে আমি উল্লেখ করতে চাই, উনি বলেছেন যে আসলে নতজন পররাষ্ট্রনীতি বাংলাদেশ কখনোই, বিশেষ করে এই দলটি যখন ক্ষমতায় এসেছে তখন তারা কখনোই নতজন পররাষ্ট্রনীতি কিন্তু অবলম্বন করে নাই। সেই দৃষ্টিকোণ থেকে আপনি তো বাংলাদেশ কখনোই হার্ড পর আপনার ডিপ্লোমেসি কখনো অ্যাপ্লাই করতে পারবে না, বিকজ বাংলাদেশের অনেকগুলো সংকট রয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল একটা দেশ, কেবলমাত্র উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ তার আপনার বিশ্ব রাজনীতিতে শক্তিশালী বা শক্তিধর রাষ্ট্র নয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আপনি যদি সফট পাওয়ার এখানে অবলম্বন করেন তাহলে নতজন পররাষ্ট্র নিতে হবে, আবার হার্ড পাওয়ার অবলম্বন করতে গেলে আপনাকে অনেক শক্তিশালী হতে হবে। তো বাংলাদেশকে কি করতে হবে? আমার মনে হয় যে বর্তমান প্রধানমন্ত্রী এই দুটির মাঝামাঝি, অর্থাৎ একদিকে আপনি যে উইন উইন সিচুয়েশন রক্ষা করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া পরবর্তীতে চায়নাতে ওনার সফরটা
উনি নির্ধারণ করেছেন। আমি মনে করি এর এর প্রেক্ষিতে হয়তো অন্যান্য দেশে উনি তার সফর সম্প্রসারিত করবেন, এটি আমার ধারণা এবং এটি আমার আরিফ, বিশ্বাস। আপনার কাছে তাই মনে হচ্ছে। আরিফুজ্জামান, সেটি হচ্ছে যে প্রথমত চায়না সফরটি নিয়েও আপনার কাছ থেকে কিছু মন্তব্য আমরা শুনবো এবং একই সাথে আম, আমরা সম্পর্কের দিক থেকে আসলে যে কথা বলছিলাম যে সকল দেশের সাথেই আমরা আসলে সুসম্পর্ক তৈরি করতে চাই, তবে সেখানে বাংলাদেশ সবার আগে। বর্তমান সরকারের কিন্তু এটি হচ্ছে পররাষ্ট্র নীতির জায়গায় পরিষ্কার করে বলা আছে। সেখানে আজকে নিশ্চয়ই উপদেষ্টার বক্তব্য আপনি শুনেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার প্রধানই কোন দেশে বিদেশ সফরে যাবেন বাংলাদেশ থেকে আসলে সেটি প্রথমে নির্ধারণ করা হবে। কারণ কোন দেশের সাথে হচ্ছে কি ধরনের সম্পর্ক, কোনটা আমাদের বেশি দরকার, সেই বিষয়ে আমরা যখন আরেকজনের সাথে কথা বলতে যাব আমরা নিজেরাই আসলে সেই জায়গায় সেটি নির্ধারণ করব। আপনার দৃষ্টিতে এই বিষয়টি সম্পর্কে একটু জানতেই চাই, কিভাবে দেখছেন। একই সাথে একটু ছোট করে যুক্ত করে নেই যে সেটি হচ্ছে যে এই ভারতের সাথে যে আমাদের এই মুহূর্তে যে টানাপোড়েনটি চলছে পুশিন নিয়ে, সেখানে আমাদের অবস্থানটা আসলে কেমন দেখছেন আপনি? না, দেখেন, বাংলাদেশ কিন্তু আহ, এখন বিশ্ব রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। বাংলাদেশ সেই 17 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু দেখেন, বিশ্ব রাজনীতি বা বিশ্ব কূটনীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার একটা প্রমাণ কি জানেন? আমরা কিন্তু দেখেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি পদে কিন্তু আমরা ইউরোপের একটা দেশকে হারিয়েছি। এটা কিন্তু আপনি একটা ছোট বিষয় হিসেবে আপনাকে দেখলে হবে না, এটা আপনাকে বাংলাদেশের একটা কূটনীতিক বিজয় বা কারিশমা হিসাবে আপনাকে দেখতে হবে বিষয়টা। কারণ একটা ইউরোপের দেশের বিরুদ্ধে জেতাটা অত সহজ নয় যদি আপনার এটা, কারণ বাংলাদেশকে, আর দেখেন আপনি যেটা কথা বললেন যে যুক্তরাষ্ট্র, জাপান, ইউকে, এদের হাইকমান্ড মানে অ্যাম্বাসেডাররা, রাষ্ট্রদূতরা দেখা করেছেন, দেখা করে কথা বলেছেন। দেখেন এই দেশগুলো, যাদের দেশগুলোর কথা আপনি উল্লেখ করলেন, প্রত্যেকেই আমাদের উন্নয়ন সহযোগী এবং উন্নয়ন সহযোগী হিসেবে প্রত্যেকেরই কিন্তু বাংলাদেশের কাছে কিছু চাওয়া পাওয়া আছে, এটা স্বাভাবিক। আপনার বন্ধু, আপনার কাছে আপনার বন্ধুর চাওয়া পাওয়া থাকবে। তো তাদের হয়তো কোনো বিষয়, তাদের কোনো কাজ, বাংলাদেশের কোনো কাজ যেন তাদের অস্বস্তির কারণ না হয়, সেই বিষয়গুলো কিন্তু তাদের কনসার্নে থাকে। কারণ একটা দেশের রাষ্ট্রদূত সেই দেশের স্বার্থ রক্ষা করেন এই দেশে। সুতরাং সেই জায়গা থেকে তারা দেখা করেছেন, নিশ্চয়ই তাদের স্বার্থের বিভিন্ন কথা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশ আগামী দিনে আগে কিভাবে কথা বা এগিয়ে যেতে পারে সেই বিষয়গুলো তারা আলোচনা করেছেন। এবং এখানে বাংলাদেশ খুব সুন্দরভাবে, আমি মনে করি যে ভারসাম্যের যে কূটনীতি, সমতার সাম্যের যে কূটনীতি, সেটা করেছে। এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমাদের প্রধান এবং হচ্ছে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ সবার আগে থাকবে। আর চায়না যে কথাটা বললেন, দেখেন চায়না এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু সবচাইতে বড় উন্নয়ন সহযোগী একটা দেশ। বাংলাদেশের অনেক বড় মেগা প্রজেক্ট কিন্তু চায়না বাস্তবায়ন করছে। সেই প্রেক্ষাপটে বা চায়নার সাথে অনেকগুলো ইস্যুজ আপনার রয়েছে, সেই চায়না সফরে সেই ইস্যুগুলো কিন্তু আলোচনায় আসবে। আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি, যেটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জন্য। প্রায় 24টা বা 26টা জেলার মানুষের জন্য এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নটা অনেক জরুরি। সেই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে এবং সে বিষয়টা অগ্রগতি হবে। এবং আপনি জানেন এই সরকার দ্বিতীয় পদ্মা সেতু করার জন্য যে কথা বলেছে, সেই দ্বিতীয় পদ্মা সেতুর অর্থায়ন নিয়েও কিন্তু চায়নার সাথে কথা হবে। চায়নার সাথে আপনি জানেন সবুজ মানে গ্রিন এনার্জি যেটা, হ্যাঁ, সেই গ্রিন এনার্জি, জলবায়ু নিয়ে কথা হবে। এবং দেখেন মিয়ানমারের সাথে কিন্তু চায়নার একটা মিয়ানমারের উপরে চায়নার একটা ব্যাপক প্রভাব রয়েছে এবং সেই প্রভাবকে বাংলাদেশ কাজে লাগাতে চায় রোহিঙ্গা ইস্যুতে। কারণ এই এতগুলো রোহিঙ্গা বাংলাদেশে দীর্ঘদিন ধরে আছে এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও তারা কিন্তু আপনার হুমকির কাছে কি সৃষ্টি মনে করছে। হয় যে চায়না এই বিষয়ে আসলে বাংলাদেশকে, আমরা এর আগে যদি অনেকবারই দেখেছি কথা বলেছে বা তারা বলেছে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা সহযোগিতা করবে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়টি এবারও শুধু কথা না হয়ে কোনো ধরনের অগ্রগতি হতে পারে? আমি দেখেন অগ্রগতি হবে, এর সাথে আলোচনা হওয়ার পরে বোঝা যাবে যে আসলে অগ্রগতি হয়েছে কিনা। বিশ্ব প্রেক্ষাপট কিন্তু বিশ্ব রাজনীতি বা বিশ্ব কূটনীতি কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়।
কে কখন কোন বলয়ে কার সাথে কখন যাবে এটা কিন্তু এই মুহূর্তে আপনি এই বলতে মুহূর্তে পারবেন না। বলাটা কি কঠিন। আরেকটি প্রশ্ন যেটা আপনার কাছে ছিল সেটি বরং আমি হচ্ছে আমাদের আরেকজন অতিথি তার কাছ থেকে একটু জানি। সেটি হচ্ছে যে এই বাস্তবতায় আমরা তো অবশ্যই নিজেরা যেভাবে এগিয়ে যাচ্ছি এবং আমরা আজকে তো পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে আমরা আর কখনোই হচ্ছে কারো গোলামি করব না, আমরা আমাদের নিজেদের মতো করে হচ্ছে সিদ্ধান্ত নিব। সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের এখন বর্তমান যে অবস্থাটি চলছে সেটি আপনি কিভাবে দেখেন? সেখানে আমাদের অবস্থানটি কি জোরালো কিনা? ছোট করে আপনাকে আমার হাতে একটু সময় আপনাকে কম। আপনাকে ধন্যবাদ। দেখুন, এখানে দুটি শব্দ বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, আরেকটা হচ্ছে সবার জন্য বাংলাদেশ। আভ্যন্তরীণ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে উনি যে সমস্ত পদক্ষেপ ডোমেস্টিক্যালি নিচ্ছেন সেগুলো হচ্ছে সবার জন্য বাংলাদেশ। এটা একটা ইস্যু, আরেকটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। তার মানে বাংলাদেশকে অলওয়েজ উনি আফোর্ড করছেন। আমি মনে করি যে কিছু কিছু চ্যালেঞ্জ তো আপনার সামনে থাকবে, কারণ বাংলাদেশ যেহেতু আপনার একটা গ্লোবালি একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সুতরাং এই চ্যালেঞ্জগুলোকে খুব দক্ষতার সাথে মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সেই প্রেক্ষিতে আপনি যেটা বলছেন যে মামুন সাহেব যেটা বলছেন যে রোহিঙ্গা ইস্যু, আমি মনে করি চায়নার সাথে একটা দ্বিপাক্ষিক নেগোসিয়েশনের মধ্য দিয়ে নিশ্চয়ই প্রবলেমটি সলভ করা সম্ভব। কারণ কূটনীতিতে আসলে এন্ড গেম বলে কোনো কিছু নাই। এটা নতুন নতুন ধারা, নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। যেহেতু বাংলাদেশ বর্তমান যে সরকার, উনি তো জনগণের একটা ম্যান্ডেট নিয়েছেন এবং ম্যান্ডেটের কারণে কিন্তু তার এই স্ট্রেংথটা আছে যে বিশ্ব বলয়ে উনি অবস্থানটা কিভাবে করবেন। পাশাপাশি ইন্ডিয়া যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমি মনে করি যে কোনো রাষ্ট্রের সাথে তো আপনি বৈরী সম্পর্ক রেখে একটি রাষ্ট্রকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। বাট এখানে মূল প্রশ্নটা হচ্ছে যে বিগত দিনে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ মূলত একটা মানে নতজন পররাষ্ট্রনীতিকে ফলো করার চেষ্টা করেছে। কিন্তু আমার ধারণা বর্তমান যে সরকার বা বর্তমান যে রাজনৈতিক দলের সরকার যে ক্ষমতায়, এদের যদি অতীত ইতিহাস আপনি দেখেন, বিশেষ করে সেই জায়গা থেকে বেরিয়ে আসলে আসার চেষ্টা করছে এবং আমরা আসলে সেই নতুন বাংলাদেশটাই চাই। আজকে আসলে আলোচনা করব, সময় একেবারে কম, যেহেতু আগামীকাল প্রধানমন্ত্রী সফর আছে, নিশ্চয়ই আবারও আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তার বিস্তারিত নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।